আমাদের নানা সমস্যার মধ্যে আঁকাবাঁকা দাঁত কিন্তু একটা অন্যরকম সমস্যা। এই আঁকাবাঁকা দাঁত দেখতে অনেক সময় দেখতে সুন্দর লাগলেও অনেকের ক্ষেত্রে কিন্তু বিপর্যয়ের কারণ হয়ে যায়। ঠিক মতন পরিষ্কার করতে না পারার কারণে কিন্তু দাঁতে কিন্তু স্টেইন পড়ে যায়, দাগ পড়ে যায় বা ক্যালকুলাস জমে যায়, যে কারণে দাঁতে তৈরি হয় নানা রকম সমস্যা। এই ধরনের চিকিৎসাতে দেখা যায় অনেকের মধ্যে একটা হীনমন্যতা থাকে যে কিভাবে চিকিৎসা করব, কোথায় যাব বা কোন ধরনের চিকিৎসা দিলে ভালো হবে। তবে নানা বিশ্বের মধ্যে আধুনিকতম চিকিৎসা নিয়ে বাংলাদেশেও কিন্তু আঁকাবাঁকা দাঁতে আধুনিক চিকিৎসা হচ্ছে। তাই দর্শক, আজ আমরা কথা বলবো আঁকাবাঁকা দাঁতে আধুনিক চিকিৎসা নিয়ে। আমি ডাক্তার শারমিন জামান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের স্বাস্থ্য বিষয়ক আয়োজন কেমন আছেন অনুষ্ঠানে। দর্শক, আঁকাবাঁকা দাঁতে আধুনিক চিকিৎসা নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে তিনজন বিশেষজ্ঞ অতিথি আছেন। আমাদের স্টুডিওতে আজকে আছেন ডাক্তার তাসিন রাকিব অবন্তী, সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, পায়োনিয়ার ডেন্টাল কলেজ। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। এবং দর্শক, সুদূর জাপান থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আছেন ডাক্তার সাইদ নাসরিন, ডেন্টাল সার্জন, নাসু ডেন্টাল ক্লিনিক, জাপান, টোকিও। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং অনেক অনেক শুভকামনা আপনার জন্য। আজকে আপনি আমাদের সাথে এত দূর থেকে এসে জয়েন করেছেন। অনেক ধন্যবাদ শারমিন তোমাকে এবং নেক্সাস টিভিকেও। দর্শক, অনলাইনেও কিন্তু আমাদের সাথে অতিথি আছেন। আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ আসাফুজ্জোহা রাজ, মহাসচিব, বাংলাদেশ ফেডারেশন অফ ডেন্টাল সায়েন্স। ডাক্তার আসাফুজ্জোহা রাজ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। দর্শক যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। দর্শক, আপনারাও কিন্তু আমাদের সাথে যুক্ত থাকবেন আমাদের এই বিশেষ আলোচনাতে। আজকে আঁকাবাঁকা দাঁতের সমস্যা নিয়ে অনেকেই ভোগেন, তাছাড়াও দাঁতের নানা রকম সমস্যা থাকতে পারে। তাই সরাসরি প্রশ্ন করতে পারেন, স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে। আমাদের বিশেষজ্ঞ অতিথিরা এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবেন। এবং এই অনুষ্ঠানটি কিন্তু একই সাথে ফেসবুক লাইভ হচ্ছে। আপনারা চাইলে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের সাথে সরাসরি যুক্ত থাকতে পারবেন। আর চলে যে আমাদের মূল অনুষ্ঠানে, যেখানে আমরা কিন্তু কথা বলবো যে আঁকাবাঁকা দাঁতে আধুনিকতম চিকিৎসা নিয়ে। তবে চিকিৎসা সম্পর্কে জানবো, কিন্তু তার আগে মূল যে বিষয়টা, আঁকাবাঁকা দাঁত হচ্ছে বা কেন হচ্ছে, এই জিনিসটা আগে একটু জানবো। ডাক্তার তাসিন রাকিব অবন্তী, আপনার কাছে একটু জানি যে দাঁত তো স্বাভাবিকভাবে ওঠার কথা এবং সেটা দেখা যাচ্ছে আমাদের চোয়ালের মধ্যে যেভাবে থাকছে পাশাপাশি থাকার কথা, কিন্তু ক্ষেত্র বিশেষে কারো কারো ক্ষেত্রে হচ্ছে। এই সমস্যাটা আসলে কেন হয়? আসলে যদি বলতে যাই শুরু থেকেই, মানে দাঁতের যে বিষয়টা, এটা আমরা সবাই জেনে আসছি বা ডেন্টিস্টরা তো সবাই জানেন, বাকি প্যারেন্টস এবং যারা পেশেন্ট হয়, বাচ্চা পেশেন্ট, আমরা সবাই জানি যে দুধদাঁত একটা স্টেজে আসে, যেটাকে আমরা ডেসিডিউয়াস ডেন্টিশন বলি, এবং পরবর্তী স্টেজে মিক্সড ডেন্টিশন এবং পার্মানেন্ট ডেন্টিশন। তো এটা ধাপে ধাপে জিনিসটা আসে। তো এই যে আঁকাবাঁকা জিনিসটা, আসলে এই ব্যাপারটা বোঝার একটা বিষয় আছে যে ছোটবেলা থেকেই যদি আমরা এই ব্যাপারগুলা, যদি প্যারেন্টসরা খেয়াল করতে পারেন যে দাঁতটা ঠিক মতো সময়ে দুধদাঁতটা পড়ছে কিনা এবং পার্মানেন্ট দাঁতটা সময় মতো উঠছে কিনা, এই ব্যাপারগুলো যদি খেয়াল রাখতে পারেন, তাহলে দেখা যাবে যে অনেক ক্ষেত্রেই আমরা অনেক বেশি এলোমেলো দাঁত যেই ব্যাপারটা হয়ে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে একটা টার্ম আছে, এটাকে বলে ক্রাউডিং। মানে দাঁতগুলো খুব বেশি এলোমেলো সামনে পিছনে, এবং আমাদের কাছে যখন রুগীরা আসে, প্যারেন্টসদের কমপ্লেইন থাকে যে এরকম ধীরে ধীরে সেটা এলোমেলো হয়ে যাচ্ছে, অনেক বেশি, আগে অনেক সাজানো ছিল। এটার একটা মূল কারণ হচ্ছে যে সময় মতো দুধদাঁত না পড়া এবং পার্মানেন্ট দাঁতটা সময় মতো আসতে না পারা। হ্যাঁ, এটা একটা কারণ হতে পারে। সেটার জন্য বলা যেতে পারে যে যদি আমরা এমন করতে পারি যে একটা ফলো আপ, একটা রেগুলার চেক আপের মাধ্যমে, যে তখন ডেন্টিস্টের কাছে আসলে এই ব্যাপারগুলা তখন খেয়াল করা যেতে পারে। আচ্ছা, অনেক ধন্যবাদ। যে আসলে একটা বয়সন্ধি কালে যে সময়টা আসলে দাঁতগুলো উঠে যাচ্ছে এবং পড়ে যাচ্ছে, এই সময়টা আসলে গুরুত্বপূর্ণ একটা সময়, যে সময়টা আসলে অভিভাবকরা খুব বেশি খেয়াল করতে পারলে কিন্তু শিশুদের ক্ষেত্রে এই সমস্যাটা নাও হতে পারে। আমরা একটু ডাক্তার সাইদ নাসরিন আপনার কাছে আসি। আপনি জাপান থেকে এসেছেন এবং আমাদের বাংলাদেশেও কাজ করছেন। তো এই যে একটা ব্যবধান যে বাংলাদেশে এবং জাপানে, সেখানে তো আপনি প্র্যাকটিস করছেন এবং সেখানে রোগী দেখছেন, তো বাংলাদেশের মতন কি সেখানেও কি অনেকেরই কি দাঁতে এরকম আঁকাবাঁকা হয়, নাকি শুধু বাংলাদেশে এর পরিমাণটা অনেক বেশি? অনেক ধন্যবাদ তোমার প্রশ্নের জন্য। অবশ্যই এটা সব দেশে, শুধু জাপান বাংলাদেশ কেন, এটা পুরো ওয়ার্ল্ডেই
এই সমস্যাগুলো আছে আচ্ছা। এবং পেশেন্টের সংখ্যাও অনেক। তো জাপানেও এরকম অনেক রুগী আসছে, সবসময় আসছে। এবং আমি যেটা কাজ করছি এখন ক্লিয়ার অ্যালাইনার নিয়ে। তো আগে হচ্ছে অর্থোডন্টিকের উপর যেটা ওয়্যার বেসিসের কাজ হতো, সেটাও জাপানে হতো অনেক। এখন হচ্ছে পেশেন্টরা চাচ্ছে যে আধুনিক ওয়েতে কিভাবে করা যায়, আচ্ছা। হ্যাঁ, যেটা দেখা যাবে না, যেটা হচ্ছে কমফোর্টেবল হবে পেশেন্টের জন্য, ব্যথা পাবে না, এই ধরনের কাজ তারা চিকিৎসাগুলো চাচ্ছে। তারা নিতে হ্যাঁ। চায়। কিন্তু একটা ব্যাপার হয় যে আমাদের দেশে এখন বিশেষ করে সবাই একটু সৌন্দর্য সচেতন হয়েছে, চিন্তা করে যে কিভাবে নিজেকে সুন্দর লাগবে, এই জিনিসটা সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয়। অনেক সময় দেখা যায় কোথাও গেলে তার কনফিডেন্স লেভেলটাই কমে যায় যদি দাঁত একটু ফাঁকা হয় বা উঁচু নিচু হয়। সেই ক্ষেত্রে এই তখনই কিন্তু মেনলি চিকিৎসকের কাছে যায় অনেকে, যে আমি ট্রিটমেন্ট করে এই জায়গাগুলো সমান করব বা এই যে জায়গাগুলো কারেকশন করব। আপনাদের জাপানে কি এরকম হয় কি, আমার দাঁতে কোনো সমস্যা নেই, তারপরে আমি জাস্ট এটাকে চেক আপ করার জন্য এসেছি বা এতটুকু কারেকশনের জন্য আসছি? এটা দুদিক থেকে হচ্ছে। যেমন পেশেন্ট যখন আসছে যে হ্যাঁ নিজে বুঝতে পারছে যে আমার দাঁতে কোনো জায়গায় উঁচু আছে বা আমার ওভার বাইট আছে বা আন্ডার বাইট আছে, তো সেই ক্ষেত্রে পেশেন্টও যেরকম বুঝতে পারে। আবার অনেক সময় রেগুলার চেক আপে যখন আসে তখন ডাক্তার আমরাও সাজেস্ট করি যে আচ্ছা। আপনার এইটুকু সমস্যা আছে, হয়তো আপনি আঁকাবাঁকা দাঁতের মানে ট্রিটমেন্টের মাধ্যমে আপনি দাঁতটাকে আরো সুন্দর করতে পারেন। আচ্ছা। তো এটা শুধু জাপানে না, বাংলাদেশে যেরকম মানে আছে, সব জায়গাতেই সব যেরকম জায়গাতে- হয়ে থাকে যে সবাই একটু নিজেকে নিয়ে বেশি অবশ্যই, হ্যাঁ। সচেতন থাকলে তখন দেখা যায় যে চিকিৎসার জন্য চিকিৎসা আসতেই আসছে, পারে। হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু ডাক্তার মোহাম্মদ আসাফুজ্জোহা রাজ আপনার কাছে আসি। আমরা ডাক্তার অবন্তীর কাছে শুনলাম যে একটা বয়সে এসে দাঁত উঠে পড়ে যাওয়ার একটা সময় থাকে। এই বয়সটা যদি আমাদের দর্শকদের যদি একটু বুঝিয়ে বলেন যে আসলে কোন বয়সে গেলে শিশুদের দাঁত পড়ে যায় বা কোন বয়সে স্থায়ী দাঁতগুলো উঠছে, এই সময়টা যদি একটু জানান। আসলে তোমরা বা আমরা যারা ডেইলি প্র্যাকটিস করছি, জি। প্রতিনিয়তই আমরা দেখতে পারি যে চেম্বারে কিন্তু অসংখ্য অভিভাবক আসেন। তারা বোঝে না যে তাদের বাচ্চার দাঁত কখন ফেলতে হবে, একদম। কখন রয়ে গেলে কি সমস্যা হবে। এটি আসলে একটি বিভ্রান্তকর অবস্থার মধ্যে পড়তে হয়। জি। দুধ দাঁত ওঠে যেমন 6 মাস বয়স থেকেই, তখন যতটা ইম্পর্টেন্ট দাঁত ওঠার সময়টা, বাট পড়ে যাওয়ার টাইমটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা। কারণ যে আজকের যে আলোচ্য বিষয় এলোমেলো দাঁত, এই এলোমেলো দাঁত হওয়ার পিছনে অন্যতম প্রধান কারণ হচ্ছে এই দুধ দাঁত পড়ে যাওয়ার বিষয়টি। আচ্ছা। যদি কোনো কারণে দুধ দাঁত পড়ে যাওয়ার যে নির্দিষ্ট সময়, সেই সময়ে যদি দাঁতটি না পড়ে অথবা তার আগে পড়ে যায়, তাহলে আঁকাবাঁকা দাঁত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আমরা যদি অ্যাজ এ হোল বলতে চাই, তাহলে সামনের যে দাঁতগুলি রয়েছে আসলে যেগুলি দেখা যায়, সেগুলো 6 বছর বয়স থেকে সাধারণত নিচের সামনের দাঁতটি নড়ে পড়া শুরু করে। আচ্ছা। এরপর থেকে 7 বছর 8 বছর মাড়ির যে দাঁতগুলি রয়েছে, সে দাঁতগুলি দেখা যায় 8.5 9 বছর বয়সে নড়া শুরু করে। তবে এটি মনে রাখতে হবে যে 20টি দাঁত পড়ে গিয়ে কিন্তু 32টি দাঁত ওঠে। আমরা যদি 4টা আক্কেল দাঁতের কথা বাদ দেই, আচ্ছা। 28টি দাঁত কিন্তু খুব ভালোভাবেই মুখের মধ্যে তার মানে আসে। মাড়ির এই দাঁতগুলো 20টি দাঁতের পড়ছে, পরিবর্তে। শিশুকালে যে মাড়ির দাঁতগুলো থাকবে সেগুলোও পড়ে যাবে। হ্যাঁ, কিন্তু অনেকে বুঝে না যে এই যে 6 বছর 6.5 বছরে একদম পিছনের একটি বড় দাঁত ওঠে, জি। যেটাকে আমরা ফার্স্ট মোলার বলে থাকি। এটা কিন্তু একবারই ওঠে, আচ্ছা। এটা কিন্তু আর পড়বে না। তার আগ পর্যন্ত দাঁতগুলি আসলে সব পড়ে যায় এবং এটা 9 বছরের মধ্যে দাঁতগুলি সাধারণত পড়ে যাওয়ার কথা। জি। তবে সেক্ষেত্রে একটু ভেরিয়েশন হয়, 1 বছর বা 1.5 বছর পর্যন্ত আমরা ওয়েট করতে পারি, অতটা চিন্তা করার কিছু নেই। তবে হ্যাঁ, যদি 11 বছরের বেশি সময় ধরেও কোনো বাচ্চার দুধ দাঁত মুখে রয়ে যায়, তবে বাবা মার একজন ডেন্টাল চিকিৎসকের পরামর্শ দেখিয়ে নেওয়া উচিত। এটা কি আসলে স্বাভাবিকভাবেই আছে নাকি অন্য কোনো কারণে দাঁতটি আটকে আছে। আচ্ছা। জি, অনেক ধন্যবাদ। কিন্তু এই যে তাদের যে দাঁতগুলো পড়ছে বা উঠছে, এটা আসলে বাবা মারা তো জানবেনই, কিন্তু একটা বয়সে গিয়ে দেখা যাচ্ছে 10 12 বা 13 বছর বয়সে তারা খুব বেশি ভয় পেয়ে যায় যে এই যে আঁকাবাঁকা দাঁতগুলো উঠছে, তো এগুলো নিয়ে কি করব, আসলে কোন সময় আসলে চিকিৎসকের কাছে যাবে? অনেক কিছুর উপর, যেমন ধরা যায় যে যদি কোনো কারণে এই আঁকাবাঁকা দাঁতটি বা যে দাঁতটি আপনি বলছেন যে বয়স হওয়ার পরেও রয়ে যাচ্ছে, এরকম যদি কোনো ক্ষেত্র বিশেষে হয়ে থাকে, তাহলে দেখা যাবে বাবা মাদেরকে আসলে অত অস্থির হওয়ার দরকার নাই। কিন্তু কোনো সময় কিন্তু দাঁত পড়ে যাওয়ার টাইমটা কিছু দেরিও হতে পারে। তবে আপনি যেটা আগে বলছেন পরেও 13 হতে বছর পারে। পার হয়ে যাওয়া
13 বছর পরে যদি রয়ে যায় দাঁতের বিষয়টি, দুধ দাঁত রয়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই ডেন্টাল চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এবং এক্সরে করে খুব সহজেই দেখা যায় যে পার্মানেন্ট বা স্থায়ী দাঁতগুলি আসছে, সেগুলির ডিরেকশন কেমন, খুব সহজেই দেখা যায়। এর জন্য ডেন্টাল চিকিৎসকের পরামর্শ জরুরি। জি, অসংখ্য ধন্যবাদ। কিন্তু ডাক্তার অবন্তী আপনার কাছে আসি যে অনেকের দাঁত যে আঁকা বাঁকা থাকছে তা না, দেখা যাচ্ছে যে ফাঁকা হয়ে থাকছে, দাঁতগুলো উঁচু হয়ে যাচ্ছে, শুধু দাঁতের সাথে না উপরে যে চোয়ালটা সেই চোয়ালটাও উঁচু হয়ে যায়। এর পিছনে কি কোনো কারণ থাকে নাকি শুধু দাঁতের জন্যই চোয়ালটা উঁচু হচ্ছে? অনেক ধন্যবাদ, খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। এই জিনিসটা মানে আমরা ফোকাস করছি বা সবাই যেটা বুঝে আঁকা বাঁকা দাঁত, এটা একটা যেটা খুব ডিরেক্টলি ভিজিবল, যে যখন আসে এটা প্যারেন্টসরাও বুঝে বা বাচ্চারাও বুঝে। কিন্তু অনেক জিনিস আছে, ফর এক্সাম্পল যেমন অ্যাজ অ্যান অর্থোডন্টিস্ট আমি বলবো, যেমন অনেক সময় চোয়াল, নিচের চোয়ালটা বেশি একটু বেড়ে যেতে থাকে বা গ্রোথটা বেশি হয়ে যায়। এবং আমরা জানি যে আমাদের ম্যাক্সিলা, যে উপরের চোয়ালের পিছনে থাকবে ম্যান্ডিবল ইউজুয়ালি, এবং টুথের অ্যালাইনমেন্টটা ওরকম থাকবে। তো দেখা যায় যে এটা উল্টা হয়ে যাচ্ছে, এবং উল্টা হয়ে যাচ্ছে যখন, তখন এটাকে অবশ্যই এটাকে খুবই ইমার্জেন্সি একটা সিচুয়েশন মনে করতে হবে। কারণ ওই জিনিসটা শুরু হতে পারে 5 থেকে 6 বছর বয়সে, নোটিস করা যেতে পারে। ওটা যদি আমরা ট্রিটমেন্টটা সেই সময় না দেয়া যায়, তখন দেখা যাবে যে চোয়ালটা অনেক বড় হয়ে যাচ্ছে, এবং পরে যে এটা কমপ্লিকেটেড সার্জিক্যাল একটা প্রসিডিউরের মধ্যে দিয়ে যেতে হতে পারে। এবং এই যে চোয়ালের ব্যাপারটা, বা কখনো বড় হচ্ছে, ছোট হচ্ছে, এই জিনিসগুলো সাধারণত দেখা যায় যে অনেক সময় এটা ফ্যামিলি থেকে চলে আসে। যে ফ্যামিলিতে কারো থাকে, বংশে কারো আছে, বাবা মার আছে, বা বাবা মার ডিরেক্টলি না থাকলেও দাদা দাদি, নানা নানি কারো আছে। বা আরো যদি কথা হয় যে ফাঁকা দাঁত, বেশিরভাগ যেই সমস্যাগুলো থাকে দাঁতের অ্যালাইনমেন্ট নিয়ে, আমরা ম্যাক্সিমাম কেসেই দেখি এটা হেরিডিটারি বা একটা বংশগতভাবে এসে থাকে। তো এই জিনিসগুলোর যেমন ট্রিটমেন্টটা শুধু দাঁত না, এই চোয়াল রিলেটেড যেই ট্রিটমেন্টগুলো, সেগুলো আমাদের খুব আর্লি কারেকশন করা দরকার। আচ্ছা, আর্লি বলতে তাও বয়সটা কত হতে পারে? আর্লি এটা হতে পারে 4 বছর, 5 বছর, 6 বছর। মানে ইটস নট নেসেসারি। যেমন ব্রেসেসের ব্যাপারে আমি আবার আসবো পরে হয়তো, যে আমরা অর্থোডন্টিক ট্রিটমেন্টটাকে ধরে রাখি যে ব্রেসেস। আচ্ছা, ব্রেসেস বা অর্থোডন্টিক ট্রিটমেন্ট বলতে আসলে কি কি চিকিৎসা আছে সেগুলো সম্পর্কে জানবো, কিন্তু আমাদের সাথে দর্শক আছে, আমার প্রশ্নটা নিয়ে নিই। দর্শক, নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম নূর, আমি জি দর্শক, প্রশ্নটি করুন। আমার প্রশ্ন, বাচ্চার বয়স তো ওর সামনে 2টা দাঁত পড়ে গেছে, তারপর এত মানে দাঁতগুলা যাইছে, কথা বললে দেখাই যায় না, আমার মনে হয় নেই এইরকম। তো এই অবস্থা আমি, তার পাশাপাশি আরেকটা প্রশ্ন আছে, বাচ্চাদের কি চাবানির দাঁত মানে দর্শক, আপনার কথাগুলো খুব ভেঙে ভেঙে আসছে, আপনি বাচ্চার বয়সটি যদি আরেকবার একটু বলেন আমাদের। জি, আমার বাচ্চার দাঁত হয়েছে, 2টা দাঁত গজাইছে। 7 বছর হয়েছে, ও সামনে 2টো দাঁত আছে, তাই তো? সামনে 2টো টাকা বাঁকা, যে মানে কথা বলে দেখা যায়। সংযোগটি খুবই মানে একটু আসলে কথাগুলো বোঝা যাচ্ছে না, কারণ একদমই ভেঙে ভেঙে আসছে। দর্শক, আপনি সংযোগটি আরেকবার বিচ্ছিন্ন করে যদি আমাদের সাথে আরেকবার জয়েন করেন, তাহলে আপনার কথাগুলো আমরা কিন্তু স্পষ্টভাবে জানতে পারবো। কারণ পুরো কথাটা যদি না আসে, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে আপনার আসলে প্রশ্নটা কোথায় ছিল। আমরা খুবই দুঃখিত দর্শক। ডাক্তার অবন্তী, আমরা ছিলাম যে অর্থোডন্টিক ট্রিটমেন্টে যেটা কথা বলছেন, যে অর্থোডন্টিক ট্রিটমেন্ট কারেকশন করে শুধু তো চোয়ালও ঠিক করা, সেটাও তো সম্ভব। তাহলে অর্থোডন্টিক ট্রিটমেন্টের মধ্যে আসলে পর্যায়গুলো কি কি আছে, এটা যদি বলেন। পর্যায়গুলো আমরা মূলত অর্থোডন্টিক ট্রিটমেন্টকে 4 ভাগে ভাগ করে থাকি। তার মধ্যে ফার্স্ট যেটা বলা হয় এটা প্রিভেন্টিভ অর্থোডন্টিক্স, সেটা আমরা ডেসিডুয়াল ডেন্টিশন বা দুধ দাঁত থাকে যখন বাচ্চাদের,
সেটার আন্ডারে অনেক ধরনের কারেকশন পড়ে। যদি দাঁত কোনোটা অনেক আর্লি পড়ে যায়, সেটাকে প্রিভেন্ট করার জন্য আমরা কিছু প্রসিডিওর করতে পারি, এবং আরও কিছু প্রসিডিওরস আছে যেটা আমরা প্রিভেনশন করছি যাতে সামনে যে এলোমেলো না হয়। এর পরের স্টেজে মিক্সড ডেন্টিশন পিরিয়ডে আসবে ইন্টারসেপটিভ অর্থোডন্টিক্স। সেখানে আমরা যে অলরেডি আঁকাবাঁকা শুরু হয়েছে বা কোনো সমস্যা শুরু হয়েছে, বা সেটা যাতে আরো বেশি কমপ্লিকেটেড না হয়, তো বয়সটা কি একটু বলবেন? এটা প্রিভেন্টিভটা আমরা বলবো হচ্ছে স্টার্টিং ফ্রম 4 years to 8 years, এরকম বলতে পারি। 8 বছর পর্যন্ত আমরা প্রিভেনশন দিয়ে রাখবো, মানে এটাকে প্রোটেক্ট করব যাতে না হয়। এবং এরপরে মিক্সড ডেন্টিশন পিরিয়ড যেটা আমরা বলে থাকি 8 থেকে 12-13 বছর এরকম একটা, এই সময় হচ্ছে যে আমরা একটা বিভিন্ন ট্রিটমেন্ট দিয়ে সেটাকে আরো বেশি কমপ্লিকেটেড দিকে যাতে না যায় সেভাবে আমরা সেটাকে প্রোটেকশন করতে পারি। এবং তারপরে আসে কারেক্টিভ অর্থোডন্টিক্স, যেটা আর কি আস্তে মানে পিউবার্টি স্টেজ পার হয়ে যাওয়ার পরে যখন পার্মানেন্ট ডেন্টিশন চলে আসছে, তখন আমরা যে কারেকশনগুলো করে থাকি সেগুলো চিকিৎসাটা, মূল চিকিৎসাটা যেটা তার বাঁকা হয়ে গেছে, এখন চিকিৎসাটা দিতে হবে, সেটা হচ্ছে 13 বছর পরে। কারণ অনেকে দেখা যায় ছোটবেলায় যখন 10-12 বছর বয়সে যখন একটু আঁকাবাঁকা হয়ে গেছে, অনেক বাবা মা চান যে খুব দ্রুত যাতে এটা চিকিৎসাটা শুরু করা যায়, সেটা তো করা সম্ভব না, সেটা হচ্ছে 13 বছর পরে গিয়ে। সেটাও কোনো ক্ষেত্রে 8-9 বছর বয়সে এটাও করা যায়। জাস্ট আমরা সামনের ইনসাইজার্স গুলা, সামনের দাঁতগুলা এবং পিছনের মোলার, বাকি দাঁতগুলাকে আমরা না ধরে এই কিছু দাঁতের উপরে, এটা একটা মেকানিক্স আছে, 2/4 মেকানিক্স আছে, যেটা আসলে করাটা সম্ভব। এটাও মানে অভিভাবকদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমাদের সাথে একজন দর্শক আছে, আমরা প্রশ্নটা নিয়ে নিই। দর্শক নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক আপা, আমার নাম জি, দর্শক আপনার প্রশ্নটি করুন। আমার বাচ্চার বয়স 11 বছর। জি, সামনে দাঁত উঠেছিল, উঠার পরে দাঁত পড়েছে, তো দাঁত সামনে উপরের মাঠে দাঁত থাকা, তো এটা কি মেকআপ করার কোনো ব্যবস্থা আছে নাকি? আচ্ছা, বাচ্চার বয়স 13 বছর, উপরে দাঁতটা ফাঁকা হয়ে আছে। কোন প্রশ্ন করবেন দর্শককে? জি, 13 বছর বয়স, আপনি ওয়ারিড দাঁতটা ফাঁকা হয়ে আছে, এটাই মেইন কনসার্ন, এটাই মেইন সমস্যা। এটাই তো সেই ক্ষেত্রে আপনার এই ব্যাপারে একজন অর্থোডন্টিস্ট যারা আঁকাবাঁকা দাঁত বা দাঁত ফাঁকা এই সব নিয়ে ডিল করছেন, তাদের সঙ্গে আপনাকে আগে কনসাল্ট করতে হবে বাচ্চাকে নিয়ে, এবং সেই অনুযায়ী ওনারা চেক আপ করবেন, রেডিওগ্রাফ করবেন। ঠিক করাটা সম্ভব, আসলে এই প্রসেসটা ঠিক করা সম্ভব। কেন অনেকের ক্ষেত্রে কিন্তু এরকম হয় যে অন্যান্য সব দাঁতগুলো ঠিক আছে, কিন্তু মাঝখান থেকে একটু ফাঁকা হয়ে থাকে। এই সমস্যার সম্পর্কেও জানবো, কিন্তু একটা ছোট বিরতি থেকে এসে। দর্শক, সময় হয়ে গেল ছোট্ট একটু বিরতি নেওয়ার, সাথেই থাকুন, ফিরছে কিছুক্ষণের মধ্যে। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি, আমি ডাক্তার শারমিন জামান। দর্শক, আজ আমরা কথা বলছিলাম আঁকাবাঁকা দাঁতের আধুনিক চিকিৎসা নিয়ে, এবং এই বিষয়ে কথা বলার জন্য হচ্ছে আমাদের স্টুডিওতে আছেন ডাক্তার তাসিন রাকিব অবন্তী, এবং একই সাথে আছেন ডাক্তার সাইদ নাসরিন, এবং অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন ডাক্তার মোহাম্মদ আসাফুজ্জোহা রাজ। আমরা বিরতিতে যাবার আগে একজন আমাদের দর্শক আমাদের সাথে যুক্ত ছিলেন, এবং উনি প্রশ্ন করেছেন, ওনার 13 বছরের শিশু সামনের দিকে দাঁতের ফাঁকা অংশ, এক্ষেত্রে কি করতে পারে? ডাক্তার নাসরিন। অবন্তী তো বলেছে, মানে প্রথমে তো একটা অর্থোডন্টিস্টের কাছে যেতে হবে, তাকে অ্যাডভাইস নিতে হবে যে সে এখন কিভাবে শুরু করবে, বা বাচ্চার বয়স যেহেতু 13, এখনই সময় তার ট্রিটমেন্ট শুরু করার। হ্যাঁ, তো কি ট্রিটমেন্ট আসলে দেয়াটা সম্ভব? এক্ষেত্রে মানে পেশেন্টের এক্সরে নিতে হবে প্রথমে, তার টুথের অ্যালাইনমেন্টটা দেখতে হবে এক্সরে করে। তারপর হচ্ছে সে প্যারেন্টসের সাথে কথা বলবে যে তার কোনো ইম্প্যাক্টেড টুথ আছে কিনা, সেটা ফেলতে হতে পারে। যদি না থাকে, নর্মাল অ্যালাইনমেন্ট যদি থাকে, সেক্ষেত্রে ওয়্যারের মাধ্যমে বা অ্যালাইনারের মাধ্যমে সে ট্রিটমেন্টটা সম্পন্ন করতে পারে। আচ্ছা, ডাক্তার অবন্তী কোনো কিছু এটার সাথে যুক্ত করবেন? হ্যাঁ, এখানে আমি একটা জিনিস বলতে চাই প্যারেন্টসের জন্য, যেহেতু দর্শক যিনি ফোন করেছিলেন উনি বাচ্চার বয়স বলেছেন 13 বছর, কিন্তু 13 বছরের আগে যদি হয়, ধরেন 10-11 এরকম সময়ে, বা 8-9 বছর থেকে 13 বছর পর্যন্ত, এখানে কিন্তু আমরা সাধারণত এক্সপেক্ট করে থাকি এই বয়সে যে বাচ্চাদের সামনের 2 দাঁতের মাঝখানে ফাঁকা থাকবে, কিন্তু এটা কিন্তু একটা ফিজিওলজিক স্পেসিং, যেটা ভেরি ন্যাচারাল।
তো অনেক সময় হয় যে এইটা অনেকে হয়তো বুঝতে পারবেন না বা ভালো করে যদি এটাকে দেখা না হয় যে এই বয়সে যদি ব্রেসেস করে ফেলে, যেটা করার কোনো দরকার আচ্ছা, নাই, প্রয়োজন নেই, সেক্ষেত্রে অপেক্ষা করাটা খুব বেশি অপেক্ষা করতে প্রয়োজন হবে হয়ে যাবে। আমাদের 13 বছর বয়স পর্যন্ত, স্পেশালি যে ক্যানাইন যে দাঁতটা থাকে সেটা এসছে কিনা হ্যাঁ, পুরোটা। ক্যানাইনটা যখন চলে আসে সেক্ষেত্রে তো অবশ্যই একজন অর্থোডন্টিক স্পেশালিস্ট যারা আসলে এই আঁকাবাঁকা দাঁতগুলো কারেকশন করে থাকেন তাদের সান্নিধ্যে গিয়ে তাদের সাথে আলোচনা করে ব্যাপারটা জানলে মানে যেটা সবচেয়ে বেশি মানে উপকার আমি পাবেন। বলতে চাই যে ইভেন যে কোনো ডেন্টিস্টের কাছেই গেলে এই বয়সটা যদি আমরা একটু অবজারভেশনে রাখি, মাথায় রেখে তারপরে হ্যাঁ, এবং ফলো আপে রাখলাম যে ক্যানাইনটা আসার পরে দেন আমরা এটাকে ডিটারমাইন করলাম যে ওয়েদার ইট ইজ মানে যেটা স্পেসিং, যেটা মিডলাইন ডায়াস্টেমা সেটা নাকি এটা একটা ফিজিওলজিক স্পেসিং ছিল। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমরা একটু ডক্টর আসাফুজ্জোহর আজ আপনার কাছে আসি যে এই আঁকাবাঁকা দাঁতের ট্রিটমেন্টের কথা মাথায় আসলে একটা ছবি চোখে পড়ে যে একজনের মুখে অনেকগুলো ছোট ছোট স্টিলের জিনিস লাগানো আছে এবং এটা সে দীর্ঘদিন পড়ে থাকছে। আসলে কি চিকিৎসা পদ্ধতি বলতে কি একটি পদ্ধতি নাকি অন্য কোনো পদ্ধতি এখনো আছে? একটু এক্সাম্পল দিয়ে বলি, যেমন আগে যাদের মুখে দাঁত ছিল না বা থাকতো না, কোনো দাঁত হারিয়েছে, তখন অনেক দেখেন আমার নানি দাদি বা তার আগের আমলের মানুষরা কিন্তু এক ধরনের ডেঞ্চার ব্যবহার করতো, একদম যে পরে রাখতো, রাত্রে খুলে রাখতে হতো, এটা অস্বস্তিকর বিষয়। এরপরে কিন্তু সময়ের প্রয়োজনে আসলো ফিক্স দাঁতের প্রতিস্থাপন, সেটা ব্রিজ খুব জনপ্রিয়তা পেল এক সময়, যে পাশের দুইটি দাঁতকে মডিফিকেশন করে দাঁত লাগানো খুব জনপ্রিয় এখন বাংলাদেশে। এটার পরেও কিন্তু পাশের দাঁত কাটার যে বিষয়টি, সেটি থেকে মানুষ স্বচ্ছতা বোধ করতো না যে ভালো দাঁতকে কাটতে হবে। এরপরে কিন্তু এখন যেটা খুব আধুনিক চিকিৎসা ইমপ্ল্যান্ট, বাংলাদেশে অনেক মানুষ এখন জেনে গেছে যে দাঁতের উপরে স্কুলে বসে দাঁত লাগানো। সেই রকমই এই অর্থনৈতিক চিকিৎসাটাও কিন্তু অর্থোডন্টিক ট্রিটমেন্টে কোনো এক সময় আধুনিক ছিল। চিকিৎসা সম্পর্কে জানবো। একজন দর্শক আছে আমাদের সাথে, একটু প্রশ্নটা নিয়ে আসতে চাই। জি দর্শক, নাম বলে প্রশ্নটি করুন। জি, আমার নাম ফরিদা। জি ফরিদা, বলুন আপনার প্রশ্নটি। আমি মিঠাপুকুর থেকে বলছিলাম। জি। আমার মেয়ের বয়স 14। ওর সামনের দাঁতগুলো আঁকা বাঁকা। আচ্ছা। তো ও দাঁত মানে ঠিক করার জন্য খুব চাপ দিচ্ছে। এখন দাঁতগুলো আমি ঠিক করে নেব, ওর কি কোনো ব্রেনের সমস্যা হবে কিনা জানার জন্য, আর ঠিক করাটা পসিবল কিনা। জি, অসংখ্য ধন্যবাদ। দর্শক সাথে থাকুন, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দাঁতের কথাটা আসলে, দাঁতের চিকিৎসার কথা আসলে সবারই একটা ধারণা থাকে যে তার মাথায় কোনো সমস্যা হবে কিনা বা ব্রেনে কোনো সমস্যা হবে না। আমরা আসাফুজ্জোহর আজ আপনার সাথে কথা বলছিলাম, আপনি প্রশ্নের উত্তরটা দিলে সবচেয়ে ভালো হয়। জি, আপনাকে ধন্যবাদ যে আপনি এমন একটি প্রশ্ন করেছেন। আপনার মাধ্যমে এদেশের অনেক বাবা মাই এই জিনিসটাকে নিশ্চিত হতে পারবেন যে আসলে দাঁতের চিকিৎসার সাথে ব্রেন বা অন্যান্য যে বিষয়টি, এটি খুবভাবে সরাসরি সম্পৃক্তযুক্ত নয়। বিশেষ করে আপনি যে কোশ্চেন করছিলেন আঁকাবাঁকা দাঁতের ক্ষেত্রে, এটি বাংলাদেশে একটি নিরাপদ চিকিৎসা ব্যবস্থা, শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে প্রমাণিত একটি নিরাপদ চিকিৎসা ব্যবস্থা, যার মাধ্যমে দাঁতকে সুন্দর সুসজ্জিত করা সম্ভব। আর বয়স যেহেতু 14, আপনি এখান থেকে ব্রেনের সমস্যা, শারীরিক অন্য কোনো দুর্বলতা, এগুলি চিন্তা করার কোনো কারণই নেই। ইভেন যে ন্যাচারাল দাঁতটি আছে, এখানে ক্ষতি হওয়ার কোনো কারণ নেই। আপনি অতি সত্বর আপনার আশেপাশে কোনো অর্থোডন্টিক ডেন্টিস্টের কাছে যে বিষয়টি আলোচনা করুন। এখন কিন্তু অর্থোডন্টিকের পাশাপাশি সাধারণ ডেন্টিস্টের মধ্যেও কিন্তু অনেকেই এই বিষয়ে বিশেষ প্রশিক্ষণ নিয়ে এই চিকিৎসাটি দিচ্ছে এবং সফলভাবে চিকিৎসাটি হচ্ছে। তো আপনি একটি ভালো ডেন্টাল চিকিৎসকের পরামর্শ মতো চিকিৎসা করিয়ে নেন। এটি নিরাপদ চিকিৎসা, আমি বারবারই বলছি, এটি একটি নিরাপদ চিকিৎসা, সফল চিকিৎসা, যার মাধ্যমে যে কোনো এলোমেলো দাঁতকেই এখন সুন্দর সুসজ্জিত করা সম্ভব। যেমনটি ডক্টর শারমিন আমাদের প্রশ্ন করেছিলেন আমাকে যে এই পদ্ধতিগুলি কি কি আসলে। জি জি, যেটা আমরা এখন শুনবো যে আধুনিক চিকিৎসা যেটা। জি, আমি প্রথমে যেমন বলছিলাম যে এই সময়ের প্রয়োজনে চেঞ্জ হচ্ছে। এক সময় বাংলাদেশের ডাক্তাররা আমরা কি করতাম, অনেক শুরুতে, আজ থেকে আমি প্রায় 30-40 বছর আগের কথা বলছি, তখন এক ধরনের রিমুভেবল প্লেট দিয়ে আঁকাবাঁকা দাঁতকে সুন্দর করার চেষ্টা করা হতো। এটা খুব বেশি কার্যকর ছিল না, অনেক ক্ষেত্রে এটা ব্যর্থ হতো। এর পরবর্তীতে একটা ব্রেসেস খুবই জনপ্রিয়, সারা বিশ্বে কি জনপ্রিয় চিকিৎসা মাধ্যম, যে মাধ্যমে যে কোনো বয়সে যে কোনো এলোমেলো দাঁতকেই কিন্তু এখন সুন্দর করা সম্ভব। কিন্তু রিসেন্টলি যে বিষয়টি আসছে যে ব্রেসেস, আপনি যেমন বলছিলেন সামনে স্ক্রু লাগানো থাকে, দেখতে একটু অসুবিধা হয়, প্রথমে একটু কথা বলতে অসুবিধা হয়, সাধারণত মুখের মধ্যে কিছু থাকলে অস্বস্তি লাগেই। সেটি থেকে বেরিয়ে আসতে এখন কিন্তু জনপ্রিয়তা পাচ্ছে অ্যালাইনার নামে একটি বিশেষ পদ্ধতি। এটি পেশেন্টের মুখে মাপ নিয়ে একটি রাবারের মাধ্যমে মুখে লাগিয়ে দেওয়া হয়, যেটি ইচ্ছা করলে পেশেন্ট খাবার সময় খুলে রাখতে পারে,
কোনো সামাজিক অনুষ্ঠানে যাচ্ছে, তখন সে ইচ্ছা করলে খুলে কিছুক্ষণ সময় জন্য রাখতে পারে, আবার পরে রাখতে পারে। এটিও কিন্তু এখন অনেক ইফেক্টিভ এবং সারা বিশ্বে এই যে পেশেন্টের ইচ্ছার উপরে ডিপেন্ড করে খোলা বন্ধের বিষয়টি আসছে। আরামদায়ক, খাবার দাবারের অসুবিধা হচ্ছে না, টেস্টের অসুবিধা হচ্ছে না। এই কারণে কিন্তু এই বিষয়টি এখন সারা বিশ্বের সাথে আমাদের বাংলাদেশেও জনপ্রিয় হয়ে উঠছে। জি, অসংখ্য ধন্যবাদ। কেন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। ডাক্তার নাসরিন, আপনার কাছে একটু আসি, যেটা কথা বলেন যে আধুনিক চিকিৎসার মধ্যে একটা, কেননা আমরা সবসময় তো এই যে দাঁতের উপরে একটা আলাদা করে ব্রেসেস বা হচ্ছে স্টিলের কিছু থাকলে অনেকেরই অস্বস্তি বোধ হয় বা এটাকে পরিষ্কার করাটা খুব বেশি দুরূহ হয়ে পড়ে অনেক ক্ষেত্রে। তো এই যে অ্যালাইনারের কথাটা বলছেন যে আধুনিক একটা পদ্ধতি অ্যালাইনার, আসলে এই অ্যালাইনারটা কেমন দেখতে বা কিভাবে কাজ করছে এই বিষয়টা যদি আমাদেরকে একটু বলেন। তো ক্লিয়ার অ্যালাইনার যেটা আর কি একটা প্লাস্টিক ডিভাইস, আমরা অর্থোডন্টিক ডিভাইস বলি, জি, সেটার আর কি একটা ডিজায়ার, একটা দাঁতের প্রেশারের মাধ্যমে দাঁতটাকে ঠিক করছে আর কি। আচ্ছা, তো মানে আমি ইজি ওয়েতে যদি বলি যে এটা খুবই কমফোর্টেবল, পেশেন্ট ইজিলি ইউজ করতে পারছে, ব্যথা পাচ্ছে না। আচ্ছা, তো এক্ষেত্রে হচ্ছে এটাও হচ্ছে অর্থোডন্টিক ট্রিটমেন্ট যখন থেকে শুরু হচ্ছে, বাচ্চার বয়স যখন 7 থেকে শুরু হবে, 14 বছর বয়স থেকে সে ট্রিটমেন্ট শুরু করতে পারবে। আচ্ছা, তো এক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা যেটা করব, প্রথমে হচ্ছে দাঁতের অবশ্যই এক্সরে নিয়ে তারপর হচ্ছে গিয়ে দেখব দাঁতের কোনো ইম্প্যাক্টেড টুথ আছে কিনা, অথবা দাঁতের রুটের কি অবস্থা আর কি। যদি হয় এক্ষেত্রে লং রুটের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় দাঁতের মুভমেন্ট সেভাবে হবে না। আচ্ছা, তো এই জিনিসগুলো আমরা ডায়াগনোসিস করে তারপর হচ্ছে গিয়ে পেশেন্টের সাথে আলোচনা করব যে আপনার এই ধরনের সমস্যা আছে, তো আমরা হচ্ছে এখানে অ্যালাইনার ট্রিটমেন্ট করতে পারবো কি পারবো না। আচ্ছা, তো এরপরে যদি পেশেন্ট আমাদেরকে বলে যে না ঠিক আছে, সে কন্টিনিউ করতে চাচ্ছে, তখন আমরা হচ্ছে দাঁতের মাপ নিব। এখানে ইন্টারওরাল এক্সরের মাধ্যমে আমরা হচ্ছে দাঁতের মাপ নিয়ে একটা সিমুলেশন করব। তো সিমুলেশনটা হচ্ছে গিয়ে মানে অর্থোডন্টিক ট্রিটমেন্টের মানে ট্রিটমেন্ট প্রসেস শুরু করার আগেই হচ্ছে পেশেন্ট জানতে পারবে যে তার টিথটা এই অবস্থান থেকে ওই অবস্থানে যাচ্ছে আর কি। আচ্ছা, এইটা মানে এটা কি ক্যালকুলেশন করা কোনো একটা সফটওয়্যার বা হচ্ছে কম্পিউটারের ডিভাইসের মাধ্যমে ও আচ্ছা, হচ্ছে বলে দিতে পারবে যে আমার দাঁতটা এখন এই অবস্থা আছে, এই অবস্থান থেকে এই অবস্থানে সে যেতে পারবে আর কি। সরে যেতে পারবে। আচ্ছা, তো এটা একটা আধুনিক পদ্ধতি। কতদিন সময় লাগতে পারে এটা ক্যালকুলেশনটা কি করা ডিপেন্ড সম্ভব? করবে এক একটা পেশেন্টের ক্ষেত্রে এক এক রকম আর আচ্ছা, কি। কারো স্পেসিং এর ক্ষেত্রে একরকম, কারো ক্রাউডিং এর ক্ষেত্রে। আচ্ছা, তো এইটা মূলত হচ্ছে অর্থোডন্টিক ট্রিটমেন্টের মতোই সময় লাগবে, কিন্তু এটা হচ্ছে পেশেন্টের জন্য কমফোর্টেবল সবচেয়ে। আচ্ছা, এটা হচ্ছে সবচেয়ে বড় বেনিফিট আর জি, কি। জি। আচ্ছা, কোন জায়গাগুলো স্পেসিফিক করে যদি বলেন যে কোন জিনিসগুলোকে আলাদা যদি করি, যে ব্রেসেসে এই সুবিধাটা পাচ্ছে না বাট অ্যালাইনার করে একজন রোগী এই ধরনের সুবিধাটা পাচ্ছে, কোন জায়গাটা স্পেসিফিক করে অ্যালাইনারটা যদি প্রথমে বলেন? এসেছে এভাবে আসলে, যেটা ওয়্যার বেসিসের মাধ্যমে। ওয়্যার বেসিসও আমি বলবো না যে না সেটা ট্রিটমেন্ট মানে করা যাবে না, সেটা না। হ্যাঁ, তবে এখন যেটা হচ্ছে সবাই দেখতে সুন্দর এরকম কিছু চাচ্ছে আর কি। Exactly. তো অ্যালাইনারে যেটা হচ্ছে যে একটা প্লাস্টিক ম্যাটেরিয়াল, সেটার মাধ্যমে আবার পড়ার বলছেন কারণে ইনভিজিবল, মানে দেখা যাচ্ছে না এমন হ্যাঁ। কিছু। এবং তার যেটা হচ্ছে অ্যালাইনারটা আমরা পড়ানোর পরে এটা 2 সপ্তাহ পর পর এটা মনিটরের জন্য হচ্ছে সে ক্লিনিকে আসছে। তো তখন হচ্ছে আমরা দাঁতের কোথাও কোনো ক্যারিজ হয়েছে কিনা বা দাঁতকে পলিশিং করে দিচ্ছি, ফ্লোরাইড দিয়ে দিচ্ছি, আচ্ছা, মানে চেকআপের একটা ব্যাপার থাকে, যার কারণে 2 সপ্তাহ পর পর হচ্ছে পেশেন্টের কিন্তু ওরাল হাইজিনটাও মেনটেন হচ্ছে। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু ডাক্তার অবন্তী আপনার কাছে আসবো, যেটা এই যে বললো যে একটু সময়ের একটা ব্যবধান থাকে, অর্থোডন্টিক ট্রিটমেন্ট মানেই আমরা জানি সময় লাগবে, সেটা ব্রেসেস পড়ুক বা হচ্ছে যদি ইনভিজিবল অ্যালাইনারও যদি ইউজ করে তাহলে সময়ের একটা ব্যাপার থাকে যে এতদিন থেকে এতদিন সময় লাগছে। এই যে সময়টা, এই 1 বছর বা 1.5 বছর যে সময়টা, এটা কি কন্টিনিউয়াসলি কি ডাক্তারের সাথে কি যোগাযোগের মধ্যে থাকতে হয় নাকি সে বাসায় থেকে এই চিকিৎসাটা নিজেরা নিতে পারে? এটা জানবো কিন্তু একটা বিরতি থেকে এসে। দর্শক, সময় হয়ে গেল ছোট একটা বিরতি নেওয়ার, সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার শারমিন জামান। দর্শক, আজ আমরা কথা বলছিলাম আঁকাবাঁকা দাঁতে আধুনিক চিকিৎসা নিয়ে, এবং এই বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের স্টুডিওতে আছেন ডাক্তার তাসিন রাকিব অবন্তী, ডাক্তার সাইদ নাসরিন, এবং একই সাথে আমাদের সাথে অনলাইনে আছেন ডাক্তার মোহাম্মদ আসিফুজ্জোহা রাজ। বিরতিতে যাবার আগে ডাক্তার অবন্তী আপনার কাছে আমরা প্রশ্ন রেখেছিলাম যে এই যে অনেক দিন ধরে সময় লাগছে ব্রেসেস পড়ুক বা হচ্ছে যে অ্যালাইনার ট্রিটমেন্ট যেটাই করুক না কেন, এতদিন সময় কি রেগুলার কি একজন চিকিৎসকের সাথে কি সবসময় দেখা করাটা প্রয়োজন হয় কিনা, বা কতদিন পর পর যেতে হয়? এটা ট্রিটমেন্টটা সাধারণত আমরা বলে থাকি যে 1 বছর থেকে 1.5 বছর, 2 বছরও লাগতে পারে,
ডিপেন্ডিং অন দ্য কেস, যদি কমপ্লিকেটেড কেস হয়। তো ট্রিটমেন্টটা সাধারণত হয় যে ব্রেসেসের ক্ষেত্রে যেটা হয় ফিক্সড, যেটা ব্রেসেস, সেটা আমরা প্রথম একটা অ্যাপয়েন্টমেন্টে লাগিয়ে দিচ্ছি, দেন 2 উইকস পরে আরেকটা ভিজিটে আমরা লাগিয়ে দিচ্ছি। সো ফার্স্ট মান্থে দেখা যায় একটু আসতে হয়, আসা যাওয়া করতে হয়। এরপরে দেখা যায় যে 3 উইকস বা 4 উইকস পর পর একবার করে রোগীকে আসতে হবে এবং তখন তার উপরে কাজ করা হবে এবং এভাবে ট্রিটমেন্টটা কতটুকু ভালো থাকছে সেই জিনিসটা একটু ফলো আপের প্রয়োজন হয়। ডাক্তার নাসরিন, আপনার কাছে একটু আসি। কম বেশি সবাই দাঁত ফেলতে ভয় পায়, যাদের আঁকাবাঁকা দাঁত আছে বা একটার উপর আরেকটা দাঁত থাকে, অনেক সময় দেখা যায় ব্রেসেসের যে ট্রিটমেন্টটা এটা নিতে গেলে দাঁত ফেলে দেওয়ার প্রয়োজন হয়ে পড়ে। তখন অনেকেই কিন্তু ভয় পেয়ে আর এই চিকিৎসাটার দিকে যান না, আঁকাবাঁকা দাঁত নিয়ে সারা জীবন থেকে যাচ্ছেন। তো ইনভিজিবল অ্যালাইনারের ক্ষেত্রে এই চিকিৎসাটা নিলেও কি এরকম দাঁত ফেলে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে কি দাঁত ফেলতে হয়, নাকি দাঁত না ফেলেও তাদের একই রকম চিকিৎসা দেওয়া সম্ভব হয়? এটাও খুবই সুন্দর প্রশ্ন। এটা দুইভাবেই করা যাবে। আচ্ছা, মানে এক্সট্রাকশন করেও করা যাবে, আবার এক্সট্রাকশন না করে আমরা যেটা করি যে আইপিআর যেটা করি, মানে দুই দাঁতের মাঝখানে একটা স্পেস তৈরি করি। আচ্ছা, প্রত্যেকটা দাঁতের মাঝখানে সেটা সিমুলেশনের পরে হচ্ছে আমরা সেটা মানে মার্ক করবো যে কতটুকু স্পেস তৈরি করতে হবে। তো সেই স্পেসটা তৈরি করার কারণে আমাদের এক্সট্রাকশন করতে হয় না। আচ্ছা, আচ্ছা। তো এভাবেও করা যাবে। আর কিছু কিছু ক্ষেত্রে যেমন মানে ক্রাউডিং, রোগী যদি না চান যে আমি দাঁত ফেলতে চাচ্ছি না, তারপর দাঁত না ফেলেও সে চিকিৎসাটা নিতে করা পারছে। যাবে, হ্যাঁ। আচ্ছা, তার মানে সে চিকিৎসাটা নিতে পারবে বলতে দাঁতগুলো সোজা করতে কিন্তু পারবে। কিছু কিছু ক্ষেত্রে আবার যেমন তার এক্সট্রিম ক্রাউডিং থাকে, সেক্ষেত্রে হচ্ছে এক্সট্রাকশন করে তারপর হচ্ছে আইপিআর করে তার হচ্ছে অ্যালাইনমেন্ট করে অ্যালাইনমেন্টটা বা অ্যালাইনমেন্ট ট্রিটমেন্ট যেটা সেটা করা নেওয়া যাবে। প্রয়োজন। ডাক্তার মোহাম্মদ আসাফুজ্জোহর রাজা, আপনার কাছে একটু আসি যে এই যে যারা ব্রেসেস পড়ছেন তাদের তো একটা নিয়ম করা থাকে যে কিভাবে তারা তাদের দাঁতটাকে সুন্দর করে পরিষ্কার করবে, বা খাওয়া দাওয়ার মধ্যে অনেক রকম ভিন্নতা থাকে যে তাদের মানে স্টেপ বাই স্টেপ ফলো করে তাদের চলতে হয়। ইনভিজিবল অ্যালাইনার যে ট্রিটমেন্টটা, এই ট্রিটমেন্টটা নিলেও কি তাদের খাবার খাওয়ার ক্ষেত্রে বা এটাকে ক্লিন করার ক্ষেত্রে, এটাকে ক্যারি করার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা থাকে কিনা বা কোনো নির্দেশনা থাকে কিনা? এটি একটি আধুনিক চিকিৎসা ব্যবস্থা যেটা আমরা আগে বলে আসছি। বাট অ্যালাইনারের ক্ষেত্রে খাবার সময় কিন্তু ওই রোগী কিন্তু খুলে খাচ্ছে, তার ফলে দাঁতের মধ্যে যে স্বাভাবিক খাবার লেগে থাকবে বা লেগে থাকার কথা, সেটি আমরা সাধারণ যে কথাগুলি বলে থাকি দাঁতকে ভালো মেনটেন করার জন্য, সেই বিষয়গুলি দাঁতকে পরিষ্কার রাখার জন্য এনাফ। এটা সবসময় আমরা বলে থাকি, আপনারা সবাই জানেন যে সকালে নাস্তার পর রাতের ঘুমাতে যাওয়ার আগে 2 বার 2 মিনিট দাঁত ব্রাশ করবে, ভালো করে কুলি করবে, মাড়ি ম্যাসাজ করবে, যাতে দাঁতের ফাঁকে খাবার ঢুকে ফ্লস করে নেবে। এই ওরাল হাইজিনের যে সহজ বিষয়গুলি, সেগুলো যদি সেই মেনটেন করে তাহলে অ্যালাইনারের জন্য তাকে বাড়তি আলাদা কোনো প্রিকশন লাগবে না। কারণ এটি কিন্তু ফিক্সড না যে কোনো জায়গায় লুকায়িত অংশে খাবার ঢুকে গেল, সেটা বের করতে গেলে ইন্টারডেন্টাল ব্রাশ বা মানে অন্য কোনো চাইলে প্রিকশন একজন লাগবে। রোগী কিন্তু ওটা খুলতে পারছেন, খুলে উনি ব্যবহার করতে পারছেন এমন? এবং খাবার সময় খুলে রাখতে হচ্ছে। সুতরাং এটা একটা বড় বিষয় যে আসলে কোনো ফাঁকে ফুঁকে খাবার যে এক্সট্রা ভাবে লেগে থাকবে সেই সম্ভাবনাটি নাই, যেটা অন্তত ব্রেসেসের ক্ষেত্রে থাকে। মানে উনি যদি চান যে আমি কোথাও এক জায়গায় যাচ্ছি বা কোনো একটা অনুষ্ঠানে যাচ্ছি, অনেক সেজেগুজে যাচ্ছেন, ব্রেসেস পড়তে হচ্ছে না, ওই যে অ্যালাইনারের জিনিসটা মুখে থাকছে, সেটাকে চাইলে উনি রেখে নর্মালি তিনি যেতে পারছেন, এমন কি? হ্যাঁ, অবশ্যই এটা আগে বলছি এটা খোলার যোগ্য, পেশেন্ট নিজেই খুলতে পারবে, তার সুবিধা করতে মতো। পারবে। জি। তবে অসুবিধা যে জিনিসটি হয়, আমরা অনেক ক্ষেত্রে দেখছি এখন যে রোগী যে খুলে ফেলছে নিজেই, এটা সে ঠিক মতো আর যেভাবে আমরা বলে দিই সেভাবে পড়ছে না। হয়তো যেটুকু সময় পড়ার কথা লম্বা টাইম খুলে রাখছে, কোথাও গেল ফিরে এসে সেটা আর পড়ছে না, বা হয়তো ঢাকার বাইরে বা বাইরে ঘুরতে চলে গেল, কোথাও সে বেড়াতে গেল, ভ্রমণে কোথাও গেল, সাথে করে নিয়েই গেল না এটা। সেক্ষেত্রে কিন্তু রোগীর ট্রিটমেন্ট প্রসিডিউর তার মানে একটা নির্দিষ্ট টাইম দেয়া থাকবে যে আপনাকে এত ঘন্টা এটাকে পড়ে থাকতে হবে, তাই তো? একদম সেই নিয়ম মেনে চলতে হবে। নিয়ম মেনে চলতে হবে। ব্রেসেস এই জন্য এখনো পর্যন্ত কিছুটা নির্ভরযোগ্য হচ্ছে, কারণ ইচ্ছে করলে রোগী সেটা খুলতে পারছে না ডাক্তারদের সাহায্য ছাড়া, কিন্তু এই অ্যালাইনার রোগী খুলতে পারছে, যার ফলে যেমন খোলাটা একটি ভালো দিক, তেমনি খারাপ দিক হচ্ছে সেজন্য ডাক্তারের অ্যাডভাইস হুবহু পালন করে কতক্ষণ পরে রাখতে হবে। আচ্ছা, মানে নির্দেশনাটাকে একদম মানতেই হবে। জি, অসংখ্য ধন্যবাদ। নাসরিন কিছু বলছিলেন। হচ্ছে একটা টাইম, মানে সে ব্রেকফাস্টের যেমন একটা টাইম রাখবে, লাঞ্চে একটা টাইম রাখবে, তার তো হচ্ছে 20 ঘন্টা থেকে 22 ঘন্টা পড়তেই হচ্ছে। আচ্ছা, 20 থেকে 22 ঘন্টা তাকে এটা মুখে রাখতেই হবে, কিন্তু তার মানে এই না যে 20 থেকে 22 ঘন্টা কন্টিনিউয়াস তাকে পড়তে হবে। কিন্তু 2 ঘন্টা যেটা সে থাকে সেটা সে খাওয়ার জন্য ব্যবহার করবে এবং তার ওরাল হাইজিনের জন্য। সেক্ষেত্রে সে ব্রেকফাস্টের জন্য যেরকম 30 মিনিটস বা লাঞ্চের জন্য 30 মিনিটস এবং তার অন্য ডিনারের টাইমে হয়তো 30 মিনিটস, এইভাবে যদি সে
ওই মানে টাইমটা খাওয়ার শুধু সময়টা খাওয়ার টাইমটাই শুধু খুলে রাখে, বাকি সময়টা তো ব্রাশ করে সে হচ্ছে অ্যালাইনারটা পরে ফেলছে। তার মানে ঘুমিয়ে যখন থাকছেন তখন এটা মুখে দিয়ে রাখবেন। অবশ্যই হ্যাঁ, ওই টাইমটা সবচেয়ে ভালো একটা টাইম যে অ্যালাইনার কাজ করার ক্ষেত্রে। জি, অসংখ্য ধন্যবাদ ডাক্তার অবন্তী। আপনার কাছে একটু আসি, এই যে ট্রিটমেন্ট করে দাঁতগুলোকে সোজা করে ফেললো, অ্যালাইনার ট্রিটমেন্ট করলো বা ব্রেসেস করলো, দাঁতগুলো সুন্দর করে মানে জায়গা মতন চলে আসলো, দেখতে সুন্দর লাগছে সব কিছু, এর পরবর্তীতে কি এটা কখনো আবার আগের পর্যায়ে চলে যাওয়া কি সম্ভব, নাকি একবার যদি কারেকশন হয়ে যায় এটা আর কখনো নষ্ট হয় না? এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন, যে পেশেন্টরা বেশিরভাগই মনে করে যে একবার যখন ট্রিটমেন্ট হয়ে গেল, ব্রেসেস যদি থাকে মুখে সেটা খুলে ফেললে দেন এই যে পজিশনটা চলে আসলো এভাবেই থাকবে, সেটা কিন্তু না। যারা ব্রেসেস করেছেন বা জানেন, পেশেন্টরাও জানেন যে আমাদের ট্রিটমেন্টের পরবর্তী সময় একটা রিটেনশন ফেজ বলা হয়, যে এই যে তার দাঁতের পজিশনটা চেঞ্জ হলো, নতুন একটা পজিশনে আসলো, এটাকে ধরে রাখার জন্য রিটেইনার পড়তে হবে এবং কেস টু কেস সেটা ভ্যারি করবে, কতদিন পড়তে হবে, কত সময়, এটা ডক্টররা সেভাবে বলে দিবেন এবং সে ফলো আপের আন্ডারে থাকবে। এই দাঁতটা যে সুন্দর হয়ে সাজানো হলো সেটা মেনটেন করার দায়িত্ব কিন্তু চলে যায় পুরোপুরি রোগীদের উপরে। সো মেইনটেনেন্স ফেজটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট ট্রিটমেন্টের মতো। তার মানে হচ্ছে যখন আমাদের ট্রিটমেন্টের যে টাইমটা সেটা ওভার হয়ে যাওয়ার পরেও ডাক্তারদের সাথে সান্নিধ্যে থাকতে হবে এবং তার পরবর্তীতেও কিছু প্রিকশন মেনে চলতে হবে যাতে এটা পরবর্তীতে আর সরে বা না যায় কোনো কারণে। ডাক্তার আসাফুজ্জামান রাজ, এই যে ট্রিটমেন্টটা নিচ্ছে, এই অ্যালাইনার ট্রিটমেন্টটা আসলে কতটুকু নির্ভরযোগ্য একজন রোগীর কাছে? কেননা তারা তো অনেকটা সময় এটার জন্য ব্যয় করছে এবং দেখা যাচ্ছে যে এটার জন্য তারা চিন্তা ভাবনা করছে বা ফ্যামিলিগতভাবে তারা এটা নিয়ে খুব বেশি অরিড থাকে, তো সেই ক্ষেত্রে আসলে নির্ভরযোগ্য দিকটা আসলে কতটুকু তাদের এই ক্ষেত্রটাই? একটি কথা যেমন একটু আগের প্রশ্নই ছিল যে এই অ্যালাইনার কিন্তু পেশেন্টের জন্য একটি স্বাধীন একটা চিকিৎসা ব্যবস্থা, স্বাধীন এই ক্ষেত্রেই যে সে নিজে এটা খুলতে পারছে। একদম। তো সেই যদি ডাক্তারদের অ্যাডভাইস ঠিক মতো মেনে না চলে, কতক্ষণ পড়তে হবে, কোন সময় খুলতে হবে, এটি যদি না মেনে চলে তাহলে এটা আসলে কিছুটা সমস্যার সম্মুখীন হতেই হয়। ডাক্তারদেরও রোগীদেরও টাইম বেশি লাগছে বা কম লাগছে, বিষয়টি রয়ে যায়। জি। তো এই সাবধানতা অবলম্বন যদি না বিষয়টি থাকে, রোগী যদি ঠিক মতো ডাক্তারের অ্যাডভাইস ফলো করতে পারে তাহলে এটি অনেকটা ক্ষেত্রেই সফল রেজাল্ট দেয়। তবে একটি বিষয় মাথায় রাখতে হবে যে এই বিষয়টি এখনো নতুন, সারা বিশ্বেই এখনো নতুন, যদিও বিভিন্ন গবেষণায় উঠে আসছে যে প্রায় 35 লাখ বেশি মানুষের দাঁতকে সুন্দর করেছে অ্যালাইনারের মাধ্যমে। তারপরও এটা বলবো নতুন ব্রেসেসের তুলনায় সেক্ষেত্রে অনেক বেশি ক্রাউডিং, মানে যে সমস্ত মানুষের একদম একটু দাঁতের পর একদম উঠে আছে, অনেক আঁকা বাঁকা, সেক্ষেত্রে এখনো পর্যন্ত ব্রেসেসই আসলে একটি নির্ভরযোগ্য চিকিৎসা ব্যবস্থা। তবে মাইল্ড টু মডারেট, মানে যারা বেশি কনসাস, মাইল্ড টু মডারেট কেসে একটু ফাঁকা অল্প উঠে আছে, এই ধরনের কেসে আমাদের বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে অ্যালাইনার একটি বিকল্প এবং নির্ভরযোগ্য অত্যন্ত একটি বৈজ্ঞানিকসম্মত চিকিৎসা ব্যবস্থা। অসংখ্য ধন্যবাদ, কারণ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ নির্ভরযোগ্যতা ওই জায়গাটা যদি তৈরি না হয় তাহলে কিন্তু খুব বিপদ হয়ে যায়। নাসরিন, আপনার কাছে একটা প্রশ্ন রাখবো, যেটা হচ্ছে আপনি তো জাপানে নিজেই ওখানে চিকিৎসা দিচ্ছেন রোগীদের, জাপানের প্রতি কিন্তু আমাদের বাংলাদেশের জনগণের বা আমাদের সাধারণ মানুষদের কিন্তু একটা আস্থার একটা বড় জায়গা, যে অনেক সময় যদি শোনে কোনো চিকিৎসক বলেছে যে জাপানি প্রোডাক্ট দিয়ে তারা চিকিৎসা দিচ্ছে, তারা কিন্তু অনেক খুশি হয়ে যায়, এরকমও অনেক ক্ষেত্রে হয়ে থাকে। তো সেক্ষেত্রে কি এই অ্যালাইনার ট্রিটমেন্টটা কতটুকু আসলে একই প্রশ্ন, যেটা যে নির্ভরযোগ্যতার জায়গাটা রাখবে, বা তারা কি ওই রকম কোনো ভরসার জায়গাটা তৈরি করতে পারবে কিনা? আমি বলবো যে এটা জাপান, হ্যাঁ এটা অবশ্যই পজিটিভ একটা দিক যে জাপানের কথা শুনলে সবাই এটা নিতে চায়, কিন্তু তার মানে এই না যে হ্যাঁ জাপান দেখেই যে ভালো হবে তা না। আমরা যদি মানে প্রপার ট্রিটমেন্ট যদি বাংলাদেশেও দিতে পারি, হ্যাঁ ঠিকভাবে দাঁতের মাপ নিয়ে এবং সিমুলেশন করে এবং তাকে ঠিকমতো অ্যালাইনারটাকে দিতে পারি, তাহলে আমার মনে হয় বাংলাদেশেও সেটা সম্ভব। কারণ আমাদের দেশে কিন্তু এখন অনেক ধরনের চিকিৎসা হচ্ছে, যে চিকিৎসাগুলো নেওয়ার জন্য কিন্তু আর দেশের বাইরে যাওয়ার প্রয়োজন হচ্ছে না, দেশে বসেই কিন্তু সুন্দরভাবে নিতে পারছে। আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে, একদম শেষ মুহূর্তে ডাক্তার অবন্তী, একটু যদি আমাদের রোগীদেরকে কি বলেন যে তারা আসলে যদি আঁকাবাঁকা দাঁত হয়ে থাকে সেটা ট্রিটমেন্টটা আসলে নেবে কি নেবে না, বা নেয়ার জায়গাটা তারা কতটুকু বিশ্বাস করে নেবে, এই জায়গাটা যদি বলেন। রোগীদের চেয়ে বেশি আমি আমাদের যে ডেন্টিস্টরা আছেন তাদের উদ্দেশ্যেও বলবো যে নতুন প্রযুক্তি আসছে, সেটা খুবই ভালো এবং আমাদের সেটা
অ্যাকসেপ্ট করে নিতে হবে, কিন্তু সব কিছু জেনে বুঝে। প্রত্যেকটা জিনিসেরই প্রোজ এবং কনস থাকে, এবং সব কিছুর জন্য কিন্তু সব কিছু আবার একসাথে হয়ে ওঠে না। মানে আমি বলতে চাচ্ছি অ্যালাইনার স্পেসিফিক্যালি, যেমন রাজভাই একটু আগেই বললেন যে মাইল্ড টু মডারেট কেস, স্পেসিং, ডায়াস্টেমা বা সামান্য ক্রাউডিং, এগুলো সমস্যাগুলো কারেকশনের খুব ভালো কাজ করবে। কিন্তু যদি স্কেলেটাল প্রবলেম বা চোয়ালের সমস্যা বা দাঁত অনেক বেশি এলোমেলো, এইসব জায়গায় আমাদেরকে আবার দেখা যাচ্ছে ব্রেসেস এবং আরো কিছু কমপ্লিকেটেড অন্য জিনিস কোনো চিকিৎসার মুখে কিন্তু শরণাপন্ন হতে পারে, তাহলে কম্বাইনলি একটা চিকিৎসা দেওয়াটা সম্ভব। অসংখ্য ধন্যবাদ ডাক্তার তাহসিন রাগিব অবন্তী, ডাক্তার সাইদ নাসরিন এবং একই সাথে ডাক্তার মোহাম্মদ আসাফুর জোহর। আজ আপনারা তিনজনে খুব ব্যস্ত মানুষ এবং ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন। দর্শক ধন্যবাদ আপনাদেরও যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আসলে আঁকাবাঁকা দাঁত নিয়ে দুশ্চিন্তার কিন্তু কোনো কারণ নেই, কিন্তু চাইলে কিন্তু আপনারা যে কোনো ট্রিটমেন্টই নিতে পারেন, সেটা যে ব্রেসেসের ট্রিটমেন্ট সেটাও, এবং আধুনিকতম যে চিকিৎসাটা এসছে সেটাই। সহজে কিন্তু আপনারা একজন চিকিৎসকের সান্নিধ্যে গিয়ে তার সাথে সরাসরি আলোচনা করে কিন্তু আপনার জন্য উপযোগী কোন চিকিৎসা সেটা কিন্তু নিতে পারবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো পর্বে। আজ বিদায়, শুভরাত্রি সবাইকে।